তাহলে আমার ক্যামেরায় হাই দাও, হাই দাও ক্যামেরায়। হ্যান্ডেলটাও তো সেমই লাগতেছে, উপরে থেকে মনে হয় না বোঝার কোনো উপায় থাকবে যে আমি আসলে ক্লাসিক চালাচ্ছি নাকি বুলেট চালাচ্ছি। কারণ এটা উঠাইতে একটু ইজি লাগলো। এটা কি হালকা নাকি ক্লাসিক থেকে? আচ্ছা, একটু সুবিধাও হয়ে গেছে, সেটা হলো এখন বাইকের পেছনে বসার এক্সপিরিয়েন্সটাও নিয়ে নিতে পারবো। কারণ হচ্ছে আমি মিজু ভাই আমরা দুজনের একজনও খাই নাই। আমি ভাবছি যে এই দুনিয়া আমি একাই বুকাফি আসা খাবার ছাড়া, কিন্তু এখন শুনি যে মিজু ভাই ওনাকে খাওয়া দাওয়া করে নাই। এই জন্য মিজু ভাইয়ের জোর করলাম যে ভাই চলেন আমরা কিছু খাই আজকে। অ্যান্ড শাহপুরার নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে, ওইটাতে পশু ভাই বলতেছে যে ওইটার ফুড ভালো। এখন ওইটাতেই যাইতেছি যে চলেন দেখি ওইখানে কেমন খাবার, কি মুরগি নাকি খাইছি উনি, মুরগি নাকি ভালো ছিল, মাংস খাবো না। একটা ফুলফিল ওকে গাড়ি কেউ বের করে না, এরকম কাউকে কি আপনারা চিনেন? ওই লোকটা হচ্ছে আমি। আর এই বাইকটা হচ্ছে আমি এই যে একটা ছোট্ট কাঠের টুকরা এটার উপর স্ট্যান্ডটা রাখি, কারণ এটার মধ্যে হচ্ছে অনলি সিঙ্গেল স্ট্যান্ড। অ্যান্ড অনলি সিঙ্গেল স্ট্যান্ডের বাইক হচ্ছে থাকতে থাকতে স্ট্যান্ডে বাঁকা হয়ে যায়, স্ট্যান্ড মানে হইতে পারে আর কি। এই জন্য আমি এটা দিয়ে রাখি, তাহলে বাইকটা একটু সোজা থাকে আর কি। আর উনি এরকম সন্দেহজনক এখানে ঘোরাঘুরি করতেছে কেন কে জানে। ওয়েট, আমি বাইকটাকে একটু ওয়ার্ম আপে দিই, দেন আপনাদের সাথে আড্ডা শুরু করতেছি। আচ্ছা, ওই মহিলাটার সাথে কথা বললাম, উনি ভিতরে আসছিল। উনি হলো খুঁজতেছে একজনকে যার নাম এই বাড়ির মালিকের নামের সাথে মিলে, কিন্তু এটা তো অ্যাপার্টমেন্ট, এক একজনে কিনে ফেলছে। আর উনি যাকে খুঁজতেছে সে হলো ফরিদপুরের, যাই হোক মানে গ্রামে থেকে হয়তো আসছে। ওই আপনত্ব ভাবটা রয়ে গেছে যে একটা জায়গায় গেলে মানে একটা নাম বললে বা এলাকার নাম বললে খোঁজ খবর পাওয়া যাবে এরকম কিছু। আসলে শহরে কে ধারে কার ধার, এখানে কেউ কারো ধার ধারে না। যাক, বাইকটারে দিচ্ছি ওয়ার্ম আপে, অ্যান্ড ওয়ার্ম আপটা হোক। আমি আজকে রান্না করি নাই, রান্না নিয়ে একটু কথাও বলবো আপনাদের সাথে। চলেন আগে খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদেরকে রান্না বান্না খাওয়া দাওয়া ব্যালেন্স ডায়েট নিয়ে কিছু কথা বলবো আজকে। ব্যালেন্স ডায়েট নিয়ে একটু পরে কথা বলি, তার আগে অন্য একটা কথা শুনেন। সময় হচ্ছে 5:30, আর আমার বাসা থেকে রেস্টুরেন্ট যেখানে, ওইখান থেকে পার হয়ে আমি আরও অনেক দূরে চলে আসছি। অ্যান্ড ওইখান থেকে আমি আবার এখন রেস্টুরেন্টের দিকে ব্যাক করবো। এটার পিছনের কারণটা আগে বলে নিই। রাস্তায় আসতেছি, অ্যান্ড এক ভাই দেখে একটা বাইককে ডাক দিচ্ছে, ওই বাইকটা থামলো না। অ্যান্ড দেন তারপরে আমাকে ডাক দিচ্ছে, আমি থামলাম, বললাম আমাকে একটু সামনে নামায় দেবেন, বাট আমার তো রেস্টুরেন্ট ওইখানেই। এই ছোট বল দিয়ে যে খেলো, পায়ে ব্যথা পাও না? ইট টিট লাগে না পায়ে? কেন তোমরা বড় বল দিয়ে খেলো না? তাহলে আমার ক্যামেরায় হাই দাও, টাটা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ও বলতেছে যে ভাইয়াটা বলতেছে যে ভাই একটু সামনে নামায় দেন। দেন আমি চিন্তা করলাম যে খাওয়া আরেক সময় খাওয়া যাবে, বাট ওনার হাতে ব্যান্ডেজ দেখছি আমি। দেন বাইকে তুলে বললাম যে কই যাবেন, ভাঙ্গা ব্রিজ। আচ্ছা ওকে ফাইন। অ্যান্ড দেন বললাম হাতে কি হয়েছে, বলতেছে যে অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে ওনার আঙ্গুল একটা ঝুলে গেছিলো, অ্যান্ড ওইটা রড দিয়ে দেন জোড়া লাগানো হয়েছে। অটোরিকশায় যদি যাইতো তাহলে ওনার ঝাঁকিটা উনি সহ্য করতে পারে না, এই জন্য উনি কারো বাইকের জন্য ওয়েট করতেছিল। অ্যান্ড এখান থেকে এইখানে এতটুকু জায়গা তো আসলে নামায় দেওয়াই যায়। চিন্তা করেন অটোরিকশার কারণে তার আঙ্গুলের যে ক্ষতিটা হয়েছে। অটোরিকশা কিন্তু সে কিন্তু শুধু রিক্সা বলে নাই, এই জন্য একটু তাকে নামায় দিয়ে গেলাম। এটা একটা ভালো কাজ করলাম না আজকে সকালই, মানে ঘুম থেকে উঠে বের হয়ে প্রথম যে বের হইলাম তখনই একটা ভালো কাজ করছি। অ্যান্ড ভালো কাজ করলে অবশ্যই আমার সাথে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। অ্যান্ড তাকে বলতেছিলাম যে ভাই আপনার সাথে যে ঘটনাটা আমার হইলো, এটা যদি আমি ক্যামেরায় রেকর্ড করতাম তাহলে আমি অনেকগুলো ভিউ পাইতাম। একবার ভাবছিলাম ওনাকে বলবো, বাট কেন, মানে ভিউ বিজনেসই কি সব? মাঝে মধ্যে কি একটু এমনিতে মানুষের হেল্প করা লাগে না? হাই দাও ক্যামেরায়। আচ্ছা, যেখানে আমরা ছিলাম মানে সবসময় ভিউ ব্যবসা করতে হয় না, মাঝে মধ্যে এরকম ভালো কিছু কাজ করলে দেখবেন যে আপনার সাথেও অনেক ভালো কিছু হয়ে গেছে হয়তো বা। যেমন এই যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে দেখেন, আজকে আমার কথা বলতে ভালো লাগতেছে, কারণ আজকে আমার মনটা ভালো যে আমি আজকে একটা ভালো কাজ দিয়ে দিনটা শুরু করছি। এই হলো অবস্থা। যাক, আমি ব্যালেন্স ডায়েট নিয়ে যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন যেই ডায়েটটা শরীরের প্রয়োজন ওটা যদি ঠিকঠাক মতো খায় তাহলে ওইটাকে বলে ব্যালেন্স ডায়েট। মানুষ বলে না ডায়েট করতেছে, ডায়েট করা মানে এই না খেয়ে থাকা না। ডায়েট করা মানে হচ্ছে আপনার ওই ফুডটা কমায় ওই ফুডটা বাড়ানো, বা যেভাবে চললে আপনার শরীরের ওই ফ্যাটগুলো বের হবে ওটাকে হলো ডায়েট করা বা ব্যালেন্স ডায়েট করা বলে। ডায়েটটাকে ব্যালেন্স করে আপনার বডিটাকে ব্যালেন্সে আনা। যাই হোক, এটা জিম করলে একরকম, আর যদি আপনি কার্ডিও করেন শুকাইতে চান তখন একরকম, বডি বিল্ডিং করতে গেলে আরেক রকম। ভাইয়ারা একটু সাইড যদি হইতেন তাহলে আমরা একটু যেতে পারতাম। বাবারে বাবা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম
ফার্স্ট অফ অল আমি হচ্ছে কালকে একটা অদ্ভুত খাবার খাইছি। আমি গাজর সিদ্ধ করে খাইছি দুপুরে, অ্যান্ড রাতে গাজর সিদ্ধ হালকা সিদ্ধ অ্যান্ড শশা খাইছি। অ্যান্ড খাওয়ার পরে আমার এমন ক্ষুধা লাগছে, আমি কিন্তু পেট ভরে খাইছি, খাওয়ার পরে ক্ষুধা লাগছে। পরে সঞ্চয় ভাই আমার সাথে ছিল, উনি আমাকে বললো যে রানা ভাই গাজর আর শশা একসাথে খাইলে কি যেন একটা আরেকটাকে এমনভাবে কিছু একটা করে যে ক্ষুধা আসলে মিটবে না, ব্যাপারটা এরকম হয়ে যায়। অ্যান্ড এই ব্যাপারটা আমার টোটালি জানা ছিল না। আর যেই রাস্তাটা দিয়ে আমি চলতেছি এই রাস্তাটা আমার টোটালি অপরিচিত, বাট কেন যেন মনে হইতেছে যে আমি যেইখানে যাব আমি ওই খান দিয়ে বের হইছি, এমনটাই না আসলে? হ্যাঁ, এই রেস্টুরেন্টে আমি আসবো, এই ঘরের খাবার, অ্যান্ড আমি ঠিক ঘরের খাবারে এসেই পৌঁছাইছি। যেটা বলছিলাম, দেখছেন, আপনি যদি মানুষের সাথে ভালো করেন আপনার সাথে অটোই ভালো হবে। অ্যান্ড বাইকটার একটা সেফ জায়গায় রাখি, সুন্দর সেফ জায়গায়, কারণ অটো রিক্সা এই রোডে প্রচুর চলে। অ্যান্ড রেখে একটু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করি। পুরো এই দোকানটা আটকায় রাখি, কারণ এটা খুলবে সন্ধ্যার পরে, নাও খুলতে পারে। দেখি কি খাবার আছে, ব্যালেন্স ডায়েট খাইতে হবে, মানে শাক সবজি, লাউ, পটল, এগুলা যদি পাই এগুলা খাবো, অ্যান্ড দেন তারপরে আপনাদের নিয়ে ঘুরতে যাব। ও ভাই, খাবার আছে না? খাওয়া শেষ। কি খাবার শেষ? হ্যাঁ, আসলে শেষ। দুর্ভাগ্য আমার, আসলে এই জন্যই আমাকে হয়তো টেনে ওইদিকে নিয়ে গেছিলো ওই ভাইটা। মানে এই রেস্টুরেন্টের খাবার অলরেডি শেষ, বলতেছে আর একটু আগে আসলে পাইতাম। এই যে ভাইয়া, ভালো আছেন আপনি? যেটা হয়েছে সেটা হলো খাবার শেষ, শুধু পুঁই শাকের ডাঁটি আর ডাঁটির সাথে ভাত। মানে আমি পুঁই শাকের ডাঁটিটাই খাই না, পাতা হইলে খাইতাম, ডাঁটিটা খাই না। এখানে আসেই হচ্ছে ডাঁটি, মানে পুরাই কট হয়ে গেল। আচ্ছা চলেন, প্রবলেম নাই, আজকে না হয় না খেয়ে ভিডিও করলাম, প্রয়োজনে কিছু শাকসবজি কিনে নিয়ে সেদ্ধ করে খেয়ে ফেলবো। আমি এই সমস্ত জিনিসই খাইতেছি, যেরকম দোকান থেকে কিনি, যা যা আমার দরকার, অ্যান্ড দেন বয়েল করি, অ্যান্ড দেন খেয়ে ফেলি। প্রোটিনের জন্য ডিম, আর টুকটাক যা পাই তাই হালকা একটু টেস্ট বাড়ানোর জন্য লবণ টবণ দিয়ে, অনেক সময় একটু পেঁয়াজ মরিচ এগুলা ভেজে দেন ওর মধ্যে মানে ভাই যা তা খাইতেছি আমি। কেউ যদি আমার বাসায় অ্যাজ এ গেস্ট আসে, ও আমার বাসায় খাবার খায়া ও দৌড় দিব, মানে যেদিন আসবো ওই দিনই একবেলা খাবার খাইয়ে দৌড় দিব যে এটা ইম্পসিবল টু মানে এখানে থাকা, এরকমটা মনে করে দৌড় দিব। আচ্ছা যাক, যেখানে আমরা ছিলাম মূলত আমাদের আজকে তেমন কোনো কাজ নাই, আবার আছেও, মানে ওরকম কোনো বড় কাজ নাই। এরকম টুকটাকের মধ্যে ছোটোখাটো কাজ তো থাকেই, ওগুলা সকাল থেকে টুকটাক যেগুলো ছিল ফোনে সেরে ফেলছি, অ্যান্ড বাকি যেগুলো আছে এগুলো চলতে ফিরতে শেষ করে ফেলবো। অ্যান্ড এক ভাই আছে, নিয়াজ ভাই, আমাদের রংপুরের, উনি দিনাজপুর থেকে লিচু পাঠাইছে আমাদের জন্য। আমরা কয়েকজন আবার ওনার ওখানে যাই। মিজু ভাই একটু আগে ফোন দিছিল, বললো যে লিচু পাঠাইছে, রাতে আমার ওইটা রিসিভ করতে হবে। অ্যান্ড আরেকজন আসতেছে আজকে, সেটা হলো বাঁধন ভাই, বাইক কিনতে আসতেছে। উনি বাইক ফেরি থেকে একটা বাইক নিবে, অ্যান্ড উনি সম্ভবত অলরেডি রওনা হয়ে গেছে, আসতেছে হচ্ছে আমার বাসায়। অ্যান্ড আজকে থেকে উনি হয়তো আবার কালকে ব্যাক করবে, তো রাতে হয়তো ওনাকে নিয়েও বের হব। সেই ফুটেজগুলো যদি আজকের ভিডিও লাস্টে আপনারা দেখেন তাহলে হয়তো দেখতে পারবেন, যদি বাঁধন ভাই বের হয়। আর যদি টায়ার্ড থাকে, বের হতে না চায়, সেক্ষেত্রে তো আর কিছু দেখানোর থাকবে না। যাক, আসেন বের হই। আমি কই ঢুকছি আসলে? এখানে একটা স্বপ্নও আছে, মেবি এটা শেওড়াপাড়া। হ্যাঁ, এটা হলো পশ্চিম শেওড়াপাড়া, এখানে ঢুকে গেছি আমি। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, এই যে শেওড়াপাড়া বাজার সম্ভবত, এটা কথা বলতে বলতে যে ভুলটা করছি, এটা মহৎ ভুল করে ফেলছি। সেটা হলো আমি কোনো রেস্টুরেন্ট এতক্ষণ ডানে বায়ে থাকাই নাই যেখানে আমি খাবো। আমি চাইলে কিন্তু ঘরে রান্না করে খেয়ে ফেলতে পারতাম, বাট ভুলটা আমি ওইখানেই করছি। ভাবছি যে রেস্টুরেন্ট খোলা পাবো, অ্যান্ড বেরোইছি, বেরোয় কি হলো এটা তো আপনারা জানলেনই। আচ্ছা চলে না গাই, দেখি খাবার পাই কিনা, না হলে ঘুরতে ফিরতে কোনো না কোনো জায়গায় খেয়ে ফেলবো। পেটে খাবারটা থাকলে একটু ঘোরা যায় তো শান্তি মতো আর কি। এই কি খবর বাবু, কি খবর তোমার? অদ্ভুতভাবে আমার দিকে তাকায় আসছে। যাই হোক, এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম হচ্ছে কিভাবে বাইকের চাকায় হাওয়া থাকলে চালানোর সময় এটা বুঝতে পারবেন, ব্যালেন্স একটু উল্টাপাল্টা হবে সামনের চাকায়, বিশেষ করে হাওয়া না থাকলে। অ্যান্ড পেছনের চাকায় হাওয়া যদি যায় ভাই, আসলে ওটা লিকের কারণে যায়, তখন ওটা হয় সিলেন্ট করতে হবে অথবা লিক সারতে হবে। অ্যান্ড পেছনের চাকায় হাওয়া গেলে একটু বোঝা যায় কম, বাট তারপরেও বাউলামিটা থাকে। আর আজকে আপনাদেরকে বলবো হচ্ছে বাইকের চেইন যদি ঢিল থাকে তাহলে আপনি কোন প্রবলেমটায় পড়বেন। বাইকের চেইন ঢিল থাকলে চেইনটা এরকম নেতায় থাকবে, তো হঠাৎ করে যখন মানে হইতে যাবে, টাইট হইতে যাবে, তখন
বাইকে একটা ধাক্কা অনুভব করবেন। মানে আপনি যখন থ্রটল করে ক্লাচটা ছাড়তেছেন, নর্মালি যতটুকু ধাক্কায় স্পিডটা উঠে, তখন দেখবেন যে প্রথম দিকে উঠতে না যায় হঠাৎ করে ফুল ধাক্কাটা একদম দিয়ে দিতেছে। এইভাবে হলো চেন ঢিল থাকলে বোঝা যায়। নর্মালি তো আমরা চেন চেক করি মাঝে মধ্যে, বাট আমি অনেকদিন চেক করি নাই, এই জন্য আমার চেনটা যে ঢিল হয়ে গেছে এটা আমি দেখি নাই। অ্যান্ড আজকে দেখলাম যে চেন ঢিল হয়ে গেছে, অ্যান্ড আজকে আমার চেনটা টাইট দিতেও হবে। আর মানে চেন টাইট দেওয়া থাকলে, মানে যদি অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্টটা থাকে চেনে, তাহলে বাইক চালায় ভাই মজাটাই অন্যরকম থাকে। বাইকের ইঞ্জিন অয়েল, বাইকের চেন অ্যান্ড চাকার হাওয়া, এই তিনটা জিনিস হচ্ছে স্মুথ রানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যদি আপনি ওকে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বাইক চালায় আপনি অনেক মজা পাইতেছেন। আর এখন আমি চালায় মোটেও মজা পাইতেছি না, কারণ এরকম রানিংয়ে থাকলে আমি না বুঝলেও যখন একটু স্লো জ্যামে ট্যামে থাকি বা উপরে উঠার জন্য ধরেন গেট দিয়ে উপরে উঠবো, ওই সমস্ত টাইমে একদম স্মুথনেসটা থাকে না, ধাপ ধাপ ধাক্কা দেয়। এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। আর চেন অতিরিক্ত ঢিল হইলে চেন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের আসলে মনে হয় উচিত প্রতি 10 দিনে একদিন একটু চেনটা চেক করা, অ্যান্ড অবশ্যই মাসে একবার অ্যাডজাস্ট করা। যদিও চলার উপরে আপনি যদি একদিনেই 300-400 কিলো চালায় ফেলেন, সেক্ষেত্রে চেন ঢিল হবে, এটা স্বাভাবিক। আপনি যদি এক মাসে 100 কিলো চালান, সেক্ষেত্রে ওটা কম ঢিল হবে, এটাই স্বাভাবিক। তো চালানোর উপরে আসলে এই জিনিসগুলো ডিপেন্ড করবে। দেখেন, ঈদের পরে এখনো পর্যন্ত রাস্তাঘাটের মধ্যে একটা ঈদ ভাব রয়ে গেছে। এবারের ঈদ ছুটিটা এত বেশি ছিল যে ঈদের ওই ভাইবটা মানে শহর এখনো পর্যন্ত কাটা মানে উঠতে পারতেছে না, এরকমটাই আমার মনে হইতেছে। হ্যাঁ, সুন্দর একটা ভেসপা দেখা গেছে। এই ভেসপাগুলো এখন আবার পপুলার হয়েছে হঠাৎ করেই, অ্যান্ড এই ভেসপার কালারটা আমার কাছে একটু অতিরিক্তই সুন্দর লাগে। আমি একবার চাইছিলাম যে এরকম একটা VXL 150 সিসি আর 125 সিসি দুই রকমের হয়। এটার 150 সিসিটা আমার কেনার খুব বেশি ইচ্ছা একবার জাগছিল, বাট পরবর্তীতে আর কেনার সৌভাগ্য আসলে হয় নাই। মানে আর দেখলাম যে আসলে স্কুটার তেল বেশি খায় ভাই। বাংলাদেশে যতগুলো স্কুটারই আছে না কেন, আমার মনে হয়েছে যে বাইকের চেয়ে স্কুটারে তেল বেশি খায়, আসলে অটো ট্রান্সমিশনের জন্য হয়তো, এই জন্য এটা কেনা হয় নাই। তাহলে আমার অনেক পছন্দের ছিল। দুইটা প্রবলেম আছে স্কুটারের। রিসেন্ট স্কুটারের ভিডিও যখন করব তখন তো বলবো, আজকেও একটু জানা রাখেন। এক হলো এটা তেল বেশি খায়, আর দুই হলো স্কুটারের চাকা ছোট অ্যান্ড সাসপেনশন অতটা মজার হয় না, এজন্য ভাঙ্গা টাঙ্গাতে খুব কষ্ট হয়। আর সোজা হয়ে বসার তো পা একটু সামনে, মানে ঝাঁকিটা শকটা খুব শরীরে লাগে, এটা একটা বাজে অবস্থা হয় আর কি। হঠাৎ করে একটা বাইক চোখে পড়লো, অ্যান্ড ওনার গেট আপের সাথে বাইকটা এত সুন্দর গেছে, বাট আমি যেদিকে ঢুকছি বাইকটা আরেক রাস্তায় ঢুকে গেল। চাইছিলাম আপনাদেরকে দেখাবো একটা জিনিস। কি জানেন, বাংলাদেশে যারা ক্রুজার বাইক চালায় তারা কিন্তু আসলে মানে একটু ডিফারেন্ট। তারা, আমি ভালো মন্দ দিয়ে তাদের বিচার বিবেচনা করতেছি না, ক্রুজার বাইকের রাইডাররা একটু ডিফারেন্ট। তারা একটু স্টাইলিশ, সত্যি কথা। ডিফারেন্টের চেয়ে বড় কথা হলো স্টাইলিশ। অ্যান্ড চলেন দেখি বাইকটা দেখা যায় কিনা। এই তো আমি ধরে ফেলছি। মানে ওনাদের গেট আপ, ওনাদের ওভারঅল আমি দেখছি। মানে আমার এক বন্ধু আছে ক্রুজার পছন্দ করে, ও একদম মানে চেইন টেন গলায় পরে, এরকম একটা ব্যাপার আছে। আমি দেখছেন বাইকটা, মানে যেমন উনিও সুন্দর ওরকম বাইকটাও সুন্দর। এটা লিফানের একটা বাইক মেবি। অ্যান্ড এখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে। ভাইয়ের হাতে দেখলাম লাল লাল, হ্যাঁ লাল লাল। অ্যান্ড মোটরসাইকেল আর অটোরিকশার কাহিনী হয়ে গেছে অলরেডি। দেখছেন এই অটোরিকশা, ওই যে একটু আগে আজকে ভিডিওর শুরুতেই তো বলতেছিলাম যে অটোরিকশার সাথে মোটরসাইকেল যে ভাইয়ারে দিয়ে আসলাম, অ্যান্ড এই ভাইয়াও মনে হয় মোটরসাইকেল চালাইতেছিল, অ্যান্ড সম্ভবত অটোরিকশার সাথে লেগেই একটা ঘটনা ঘটে গেছে। কি যে একটা অবস্থা চলে ভাই এই অটোরিকশা আর এই মোটরসাইকেলের মধ্যে। থাক, এগুলা নিয়ে আমি আর কিচ্ছু বলবো না ভাই। আজকে চাইছিলাম রাতে রিসিভ করবো, আমি একটু আগে ভিডিওতে বলতেছিলাম যে মিজু ভাই নিয়াজ ভাই লিচু রিসিভ করে, গাছ থেকে লিচু পড়তেছে। নিয়াজ ভাই দেখেন, মিজু ভাই গাছ বানায় ফেলছে এখানে। আর আমাদের এই যে লিচু, আমরা এখন এগুলা খায়া টায়া, লিচু খান ভাই আইসক্রিম দিয়ে। হঠাৎ করে অবাক লাগতেছে যে আমার মতো এরকম একটা রয়্যাল এনফিল্ডের চাবি আমি কি আবার রয়্যাল এনফিল্ড ফেরত নিয়ে আসলাম কিনা। না, ব্যাপারটা তা না, আসছিলাম হচ্ছে অশ্রু ভাইয়ের এখানে। অ্যান্ড এখানে আসার পর যেটা ঘটনা ঘটছে, মিজু ভাই আসছে। আর মিজু ভাইয়ের বাইকটা দেখলাম যে বুলেট, অ্যান্ড বুলেট বাইকটা আমার এখনো পর্যন্ত চালানো হয় নাই। শুরুতেই যেটা বলছিলাম যে ভালো কাজ করলে আপনার সাথে ভালো হবেই, অ্যান্ড হ্যাঁ আজকে আমার সাথে ভালো হয়েছে। সেটা হলো বুলেট আমি এর আগে চালাই নাই,
এই ঠান্ডা হয়ে গেছে তো মিজু ভাই এত দূর থেকে চালায় আসছে, বাট গরম নাই, ইঞ্জিনও খুব একটা গরম নাই, ধরা যায়। এটাও খুব একটা গরম নাই। আর এটা হলো বুলেটের সাথে ক্লাসিকের যদি পার্থক্য বলি, সামনে তেমন কোনো পার্থক্য নাই, অ্যান্ড ট্যাঙ্কেও তেমন কোনো পার্থক্য নাই কালার ছাড়া। সাইলেন্সার পাইপ অলমোস্ট সেম, ইঞ্জিন তো সেমই। অ্যান্ড এইটা কি আমাদেরটাই ছিল ক্লাসিকে, এই জিনিসটা একটু ডিফারেন্ট লাগতেছে এটাতে। ওইটাতে ছিল হলো গোল, আর এটাতে হলো এরকম। অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে হচ্ছে এখানে 3D লোগো, এটা অবশ্যই ক্লাসিকেও আছে 3D লোগোওয়ালা। অ্যান্ড পেছনের মাঠগার্ডটার মধ্যে চেঞ্জ আছে, সিটটার মধ্যে চেঞ্জ আছে। এই জিনিসগুলো টুকটাক একটু চেঞ্জ আছে, যেটা ক্লাসিকের সাথে। স্প্যাম ফোন আসে কোত্থেকে। আচ্ছা চলেন আমরা একটু আজকে ফাইনালি যেহেতু বুলেটটা পাইছি, বুলেটটা একটু চালাই। অ্যান্ড হচ্ছে ফুটরেস্ট সেম, ব্রেকও অলমোস্ট সেম, গিয়ার শিফটারও সেম, পেছনে পা রাখার ব্যাপারও সেম, হ্যান্ডেলটাও তো সেমই লাগতেছে। উপরে থেকে মনে হয় না বোঝার কোনো উপায় থাকবে যে আমি আসলে ক্লাসিক চালাচ্ছি নাকি বুলেট চালাচ্ছি। কারণ এটা উঠাইতে একটু ইজি লাগলো। এটা কি হালকা নাকি ক্লাসিক থেকে? একই, কিন্তু ভাই অনেক ইজি টু হ্যান্ডেল লাগতেছে। সিটের কারণে, হ্যাঁ ইয়েস, সিটের কারণে আসলে মনে হইতেছে যে একটু ডিফারেন্ট। আর এটার হ্যান্ডেল সম্ভবত একটু সামনের দিকে নেয়া, একটু স্ট্রেট করা, বাট একটা কম্প্যাক্ট ফিল আছে। ও বাবা রে, ক্লাচ সেই টাইটই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলে যে বুলেটের আওয়াজ নাকি একটু বেশি ডেপথ, আসলে না। বুলেট আর ক্লাসিকের সাইলেন্সার, ইঞ্জিন সব সেম, তো ওরকম স্পেশালি আপনি কোনো পার্থক্য পাবেন না। সিটিং পজিশনে একটু পার্থক্য লাগতেছে, কারণ ক্লাসিকে আমরা যে সিটটায় বসি ওই সিটটার চেয়ে এই সিটটা একটু ডিফারেন্ট, মানে এক না। এটাতে আপনি পেছনের সামনে গিয়ে বসতে পারতেছেন, বাট ক্লাসিকে পেছনের সামনে যাওয়ার কোনো উপায় নাই। আর এই ব্যাগটা আমার কাছে একটু ছোট ছোট লাগতেছে কেন যেন, কারণ আমি বলতে পারবো না। টান সব ঠিকই আছে, কিন্তু বাইকের সাইজ ছোট লাগতেছে। অ্যান্ড ব্রেকের অবস্থা তো আসলে কি বলবো, রয়্যাল এনফিল্ডের সবগুলা বাইকের ব্রেক তো ভালো, এটার ব্রেকও ওরকমই ভালো। এটার ব্রেকের মধ্যে ওরকম কোনো আহামরি ডিফারেন্স নাই, জাস্ট সিটিং পজিশন ক্লাসিকের সাথে মিলে, এই কারণে ক্লাসিকের মতোই ব্রেক লাগতেছে। হান্টারের সাথে একটু পার্থক্য পাওয়া যায়, কারণ ব্রেক কিন্তু তিনোটারই ভালো, বাট হান্টারের সিটিং পজিশনটা একটু ডিফারেন্ট হওয়াতে একটু অন্যরকম ফিলটা আসে আর কি। আজকে রাস্তায় এখানে গাড়ি ঘোড়া বেশি, তো ওরকম কানে সাউন্ডটা লাগতেছে না। কিছু পার্থক্য আছে, মানে সিটিং পজিশনের কারণে জাস্ট কিছু পার্থক্য পাওয়া যায়। অ্যান্ড বাইকটা লাইট ওয়েট লাগতেছে আমার চালাইতেও। আমি জানি না আসলে এমটি থেকে এটার মধ্যে আসছি, এটাই কি কারণ কিনা। ভালোই লাগতেছে, নট ব্যাড। তবে ক্লাসিকের মধ্যে যে একটা ছড়ায় ছিটায় থাকা ফিল আছে, মানে মনে হয় যে অনেক বড় বা কিছু, ওই জিনিসটা এটার মধ্যে একটু মিস করি আসলে। মানে যখন বাইকটা চলে, বিশেষ করে মানে অন্য কেউ চালায়, তখন যে লুকসের ব্যাপারটা, এই বুলেটটা একটু ছোট ছোট লাগে। সামনে থেকে না বোঝা গেলেও পেছন থেকে এবং সাইডে থেকে ভালোই জিনিসটা ফিল হয় যে একটু কীরকম যেন, মানে সেম বাইক প্রায়, বাট তারপরে একটু যে পেছনের সিটটা একসাথে হওয়াতে মনে হয় যে এক সিট মানে একটু ছোট ছোট লাগে। চালা ভালোই লাগলো। এই যে দেখেন ক্লাসিকও যেতেছে, বাইক কিন্তু ভালোই সেল হইতেছে, তাই না রয়্যাল এনফিল্ড। আর এটা তো ওই প্রবলেমটা রয়ে গেছে, পা এখানে বাড়ি লাগে, পা এখানে জ্যামের মধ্যে ধাপ বাড়ি লাগে, মানে সেম তো ক্লাসিকের মতোই, হালকা ডিফারেন্স। এই কারণে ক্লাসিকের যে প্রবলেমগুলা ওইগুলা রয়েই গেছে। অ্যান্ড ক্লাসিকে দুইটা সিট হওয়াতে আসলে মানুষ একটু আরামে বসতে পারে, দুইজন, একজনের সাথে আরেকজনের বডি লাগেই না বলতে গেলে। আর এটার পেছনের সিটটা আসলে কেমন একটু আমার থেমে দেখতে হবে, কারণ দুইজন নিয়ে এখন আমার চালা চেক করে আপনাদেরকে বলা কষ্টের হয়ে যাবে। এই কারণে চলেন একটু এবিএসটাও চেক হয়ে যাবে, অ্যান্ড একটু থেমেও যাই। ভাই রে, সাইড স্ট্যান্ড এটাতেও সেম, এত টাইট না। যেটা আসলে বলছি ব্যাপারটা তাও না, সিট সেমই, ক্লাসিকের সিটটাও এখানে এসেই শেষ হয়েছে। এটা জাস্ট মাঝখানের ডিভাইডারটা নাই একসাথে, আর এটাই আপনার একসাথে হওয়াতে আপনি এখান থেকে চাইলে এখানেও আসতে পারেন, বসে পিছনে আসতে পারেন, সামনে যেতে পারেন। ফ্রন্ট সিটের আরামটা আছে, বাট এটা মিজু ভাইরে বলতে হবে, এই নাটটা ঢিল হইলে এটা একটু নড়ে। মিজু ভাইয়েরটাও ঢিল, আমিও যখন কিনতে গেছিলাম আমারটা এই নাটটা ঢিল আসছিল। এই নাটটা যে কেন রয়্যাল এনফিল্ড ঠিকমতো টাইট দিয়ে দেয় না, মানে সাইলেন্সার পাইপটা একটু নড়ে নাকি, এটাই আসলে নর্মাল, এটাই হয়তো নিয়ম, এরকমও হতে পারে। দেখেন কম্প্যাক্ট একটা ছোট বাইক লাগতেছে, ক্লাসিকটা বাইরে থেকে দেখলে অনেক বড় লাগে, বাট বুলেটটাকে অনেক ছোটোর মধ্যে মনে হইতেছে। রিয়েল রেট্রো একটা ফিল আছে, মনে হয় যে এটা মুরব্বীদেরই বাইক। ক্লাসিকটার মধ্যে একটু কেমন জানি একটু
ক্রিঞ্জ না, মানে একটু আছে একটা ব্যাপার, বাট এটা একটু মনে হয় যে না আসলে এটা একটা এক্সিকিউটিভ বা একটা অফিসিয়াল ব্যাপার স্যাপার এটার মধ্যে আছে আর কি। ও বাবা, এটার সাইড স্ট্যান্ড তুলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। চলেন আমরা আবার রাইডে যাই। ও সেই ফিল, যে ফিলটা এতদিন আমার ছিল বাট এখন নাই। আমার যে বাইকগুলো বিএসপি মার্টে দিয়ে আসছি দুইটাই, আর এখনও পর্যন্ত মনে হয় সেল হয় নাই কোনোটাই। আপনাদের লাগলে নিতে পারেন, দুইটা বাইকই ফ্রেশ অবস্থায় আছে। একটা হলো ক্লাসিক, একটা হলো হান্টার। এই তো। আচ্ছা চলেন এটা মিজু ভাইকে ফেরত দিই। ভাল লাগলো, মানে হঠাৎ করে অল্প একটু চালাইলাম, ভালো লাগলো। অ্যান্ড এরপরে আশা রাখি দূরে কোথাও নিয়ে একবার চালাবো, বাট ওরকম আহামরি কোনো নতুন ইনফরমেশন পাবেন না, কারণ ক্লাসিক নিয়ে অলরেডি আমি ইনফরমেশন ভাজা করে ফেলছি। এমন ভাজা ভাবছি ক্লাসিক আর হান্টারকে। তো আসলে রয়্যাল এনফিল্ডের আর অন্যান্য বাইকগুলোর মধ্যে ওরকম আহামরি বলার তেমন কিছু আমার এখন নাই। মিটিওরটা নিয়ে একবার একটু লং যদি চালাইতে পারি তাহলে মিটিওরটা নিয়ে হয়তো কিছু বলার থাকবে, কারণ ওইটা আবার একটু ক্রুজার ফিল দেয়। এই জন্য ওইটা নিয়ে আমার এখনও পর্যন্ত ক্রেভিংটা বাকি আছে, মানে নেশা আছে, হালকা পিনিকা আছে, বাট এটা নিয়ে আমার পিনিক নাই। এটা অ্যাজ বলা যায় যে অনেকটা ক্লাসিকের মতোই, খুব হালকা ডিফারেন্স, যেটা একদম উল্লেখ্য না, এতটুকু ডিফারেন্স, এটা ঠিক আছে। চলতা হ্যাঁ। বিশেষ করে আমি এখন যে ভিডিও করতেছি, ভিডিওতে মনে হয় একই মনে হইতেছে। ক্লাসিক আর এই বুলেটের মধ্যে তেমন কোনো পার্থক্য মনে হয় লাগতেছে না। এটা সুবিধা একটাই, সামনে এসে আপনি একদম সোজা হয়ে বসতে পারবেন, পেছনে গিয়ে আপনি একটু লিন হয়েও বসতে পারবেন, এতটুকুই হচ্ছে সুবিধা, যেটা ক্লাসিকে আমি মিস করি নাই। আসলে ক্লাসিকেও পেছনের সামনে যাওয়া যায়, বাট ওইটার চেয়ে এটা একটু আরামে যাওয়া যায়, এটাই হলো ব্যাপার। আর এটা কী গাড়ি রে? জিটি লেখা, এটা তো মনে হয় মারিনো বা সেরেস। আরে সর্বনাশ, এই এত আগের গাড়ি এখনো পর্যন্ত এত ফ্রেশ রাখছে কে ভাই? 90 দশকে এই গাড়িগুলা 90 না 2000-এর দিকে আসছিল, 90 মনে হয় আসছিল। না অনেক আগের গাড়ি ভাই এগুলা। মারিনো আর সেরেস তো একই, খুব হালকা পার্থক্য, সেম অলমোস্ট। মানে যেমন হচ্ছে রিম টিম সুন্দর করে লাগাইছে, পেছনেও ডিস্ক, সামনেও ডিস্ক, 4 দরজা, জিটি, CERES, সেরেসই তো বলে নাকি, কি বলে আসলে? যদি আমি ভুল বলে থাকি আপনারা আমাকে শুধরাইয়া দিয়েন। আচ্ছা, একটু সুবিধাও হয়ে গেছে, সেটা হলো এখন বাইকের পেছনে বসার এক্সপিরিয়েন্সটাও নিয়ে নিতে পারবো। কারণ হচ্ছে আমি মিজু ভাই আমরা দুজনের একজনও খাই নাই। আমি ভাবছি যে এই দুনিয়া আমি একাই বুকাফি আসা খাবার ছাড়া, কিন্তু এখন শুনি যে মিজু ভাই ওনাকে খাওয়া দাওয়া করে নাই। এই জন্য মিজু ভাইয়ের জোর করলাম যে ভাই চলেন আমরা কিছু খাই আজকে। অ্যান্ড শাহপুরার নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে, ওটাতে পশু ভাই বলতেছে যে ওটার ফুড ভালো, এখন ওটাতেই যাইতেছি। যে চলেন দেখি ওখানে কেমন খাবার, কি মুরগি নাকি খাইছি উনি, মুরগি নাকি ভালো ছিল। মাংস খাবো না ভাই, মাছ পাবেন কই? এখন আমারও তো সেম ভাই, মাছ মাংস খাই না, কিন্তু এখন উপায় নাই তো ভাই, যদি না পাই তাহলে খাইতে হবে। কিছু ভাইরা আমি অফার দিচ্ছিলাম যে বাসায় চলেন গাজর সিদ্ধ করে দিই, আমি তো গাজর খাই জানি। কালকে 2 বেলা গাজর খাই আসছিলাম ভাই। এই যে আমরা চলে আসছি শাহপরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। পাশে একটা জুসের দোকানও আছে। ওমা কি হইলো, আমি এই দিক দিয়ে নামতে গেছি। আচ্ছা, এটার পিছনের সিট খারাপ না একদম, আমি একটু সামনে যাই বসছিলাম, তাও মজা। পিছনে এই যে একটা এক্সটেন্ডার পাওয়া যায় না, হ্যাঁ হেলান্ডার, লাগাইলে পিলিয়ন একদম ব্যাক রেস্ট একটা লাগাইলে খুব মজা। কারণ এইটা আমার কোনো সাপোর্টই লাগতেছে না, এটা জাস্ট ধরা যায়, এটাতে কিছু বাঁধতে পারবেন, এটা অনেক পেছনে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ব্যাক রেস্টটা লাগাইলে আরামে পেছনে বসা যাবে, বোঝা যাইতেছে। ভালো, খারাপ করে নাই, সুন্দর। হ্যাঁ, আমরা গ্যান্ডারির জুস খাইতেছি, একদম বাছাই করা গ্যান্ডারি থেকে, চোখের সামনে এই মেশিনে বানানো, দামও কম, 50 টাকা পার পিস। হালকা পাতলার উপরে মোটামুটি ভালোই খেলাম, পেট একদম টইটুম্বুর ভরে গেছে। আর লাস্টে গ্যান্ডারির রসটা খেয়ে পুরাই পেট আরও ভরে গেছে, ভালোই লাগতেছে, মোটামুটি শান্তি। অ্যান্ড এবার হচ্ছে আসছি একটু আগার গায়ে, এখানে মিজু ভাইয়ের আমি একটু ঘুরতেছি, একটু চাটা খাবো, অ্যান্ড দেন বাসায় চলে যাব। এছাড়া আজকে আর করার মতো তেমন কিছুই নাই। অ্যান্ড রাতে বাঁধন ভাই আসলে ওনাকে নিয়ে হয়তো আরেকবার বের হব। তাহলে এই ভিডিওটা থেকে আমি এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর লাস্টে দেখি বাঁধন ভাইয়ের সাথে কোনো ফুটেজ আসলে ওগুলো লাস্টে শেয়ার করে রাখবো না। তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
ওই যে মিজু ভাই সামনে চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.